মানুষের মাঝে যাতে শিল্পী হিসেবে আমি মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারি, এটাই আমার শেষ ইচ্ছা। আমি পয়সার মানুষ হই নাই, পয়সার পিছনে ছুটি নাই, এই কারণেই যে মানুষ খুশি হয়ে যেটুকু আমাকে পয়সা দেন তাতেই আমি খুশি থাকি। অনেকের মতো চাপ দিয়ে কোনো মক্কেলের কাছ থেকে কখনো আমি পয়সা নেই না, বিধায় হচ্ছে আমি ওই কী বলে মানুষের ভালোবাসাটুকু আমি পাই। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা যারা আমাদের এই নিয়মিত শো দেখেন, সেই শোয়ের একজন সম্মানিত অতিথি জনাব আব্দুল হান্নান শেলী, যাকে আপনারা টিভি এবং মঞ্চে নিয়মিত দেখেন। তার বাইরেও তার অনেকগুলো পরিচয় আছে। একজন দক্ষ নাট্য সংগঠক, একজন স্বনামধন্য আইনজীবী, সব কিছু মিলিয়েই উনি আব্দুল হান্নান শেলী। মিস্টার শেলী, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি নাটকে কি করে এলেন? নিজের ইচ্ছা এবং তাড়না থেকেই আসছি, কিন্তু সেইখানে ইচ্ছার পিছনে ইচ্ছাটাকে আপনার প্রতিষ্ঠিত করবার জন্য আমার বাবা মা দুজনেরই সহযোগিতা ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি, এবং তারাই আমাকে উৎসাহিত করছেন বেশি। আমি যখন বললাম না, মাত্র কয়েক বছরের ব্যবধানেই যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আমার বাবা তখন চিঠি লিখতেন। কীভাবে জানতেন আমি জানি না। আমার বাবা তখন তো আর ওই ফোনের যুগ না, আব্বা চিঠি লিখতেন। সেই চিঠি যখন পেতাম, দেখা গেল যে চিঠির মধ্যে একটি লাইন থাকতো, বাবা জানতে পেরেছি তোমরা নাটক করবে, নাটকের রিহার্সাল চলছে, নাটকের তারিখ হলে আমাকে জানাবে, আমি তোমার অভিনীত নাটকটি গিয়ে দেখব। আমার সেই বাবা তখন বেঁচে ছিলেন। আব্বা ছুটে রাজশাহী, পাবনা থেকে রাজশাহী গিয়ে তার আরও 2-3 জন বন্ধুবান্ধব নিয়ে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় নজরুল ইসলাম হলে বসে নাটক দেখে আবার পাবনায় ফিরতেন। এইভাবে উৎসাহিত করতেন। মা আমার খাবার ঠান্ডা হয়ে যাবে, শীতের দিনেই তো বেশিরভাগ নাটকগুলো হতো জেলা শহরে, তো রিহার্সাল করে বাসায় ফিরতাম। এখন তো ওভেন টোভেন সবই আছে, তখন তো আর ওভেন টোভেন ওই রকম ছিল না, তখন খড়ির চুলা ছিল। আবার ওই খড়ি জ্বালায় আমাকে তো ভাত গরম করে দেবে না, যার কারণে আমার খাবারগুলো আমার মা ওই লেপের ভেতরে রাখতেন। আমার খাবারগুলো ডিশ দিয়ে বা দিয়ে প্লেট দিয়ে ঢেকে খাবারগুলো লেপের ভিতরে রাখতেন, এবং আমার জানা ছিল যে আমার খাবারটা লেপের থেকে বের করে তারপরে টেবিলে বসে আমি খেতাম। এইভাবে মায়ের সহযোগিতা, বাবার সহযোগিতা ছিল, এই সহযোগিতা নিয়েই আমি এগিয়ে গেছি। পরবর্তী যখন আমি বিবাহিত জীবন পালন করি, তখন আমার স্ত্রী, আমার সন্তানেরাও আমাকে উৎসাহিত করেছে। বলছেন আপনার সন্তানের কথা। আপনার সন্তান জাকারিয়া মুনির চার্লি, তিনি নাটকে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং আপনার অনুপ্রেরণাতেই, মানে আপনি বাবার কাছ থেকে যেটা পেয়েছেন সেটা সরাসরি আপনার সন্তানের ক্ষেত্রে আপনি প্রয়োগ করেছেন, এবং আপনি আপনার সন্তানের সাথে অভিনয় করেছেন। আপনার সন্তানকে আপনি আসলে কি বানাতে চেয়েছিলেন? আমার সন্তানকে অনেকেই বলেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো বানাবো। হয়তো ভাবনা ছিল, সায়েন্সের লেখাপড়া করিয়েছিলাম, কিন্তু ও যখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবার পরে ঢাকা ইউনিভার্সিটিতেও একটা কোন সাবজেক্টে ফিজিক্স না কিসের জন্য চান্স পেয়েছিল, আর ওখানে নাট্যকলায় যখন পেল, তখন সে দেখি নাট্যকলায় পড়ার জন্য আগ্রহী। তখন আমি চিন্তা করলাম যে নাট্যকলায় পড়াশোনার পর ভবিষ্যৎটা কী। তখন চিন্তা করলাম যে যেহেতু অনার্স মাস্টার্স নাট্যকলার উপর হচ্ছে, কেউ তো বেকার নাই। আর এখন আস্তে আস্তে চ্যানেল হচ্ছে, চ্যানেলগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় হয়তো তারা এই চাকরি বাকরি করতে পারবে, অন্তত বেকার থাকবে না। তো সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমরা তো আসলে প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা করে থিয়েটার করার সুযোগ পাইনি। যেটুকু শিখেছি প্র্যাকটিক্যাল নাটক করতে গিয়ে, এবং তার পাশাপাশি কিছু ওয়ার্কশপের মাধ্যমে আমরা বড়দের কাছ থেকে, গুণীজনদের কাছ থেকে, নাট্যবোদ্ধাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আমার ছেলে প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা করে, থিয়েটারের উপর পড়ালেখা করেই সে থিয়েটার করুক, এই ভাবনাটা আমার মাথায় তখন কাজ করলো। আমি তখন তাকে উৎসাহিত করলাম যে ঠিক আছে, তুমি নাট্যকলায় ভর্তি হও। তখন সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাট্যকলায় ভর্তি হয়েছে, এবং স্যারদের তৎকালীন সময় আমার যতটুকু জানা, যে সেলিম স্যার সহ যারা ছিলেন ওইখানে, এখনও যারা আছেন, হারুন ভাই আবার মারা গেলেন কিছুদিন আগে, আফসার স্যার, এদের খুব স্নেহের ছিল। না, বোঝা যাচ্ছে যে নাটকের প্রতি আপনার যে অদম্য ভালোবাসা, আবেগ, সেটা সন্তানকেও চেয়েছেন যে সে আবেগটা ঢেকে রাখুক। আপনি পাবনার সন্তান বলা যায়, বৃহত্তর পাবনারই সন্তান আপনি, কারণ আপনার দাদার বাড়ি সিরাজগঞ্জ, আপনার জন্ম
পাবনার আটঘরিয়াতে, বাবার কর্মসূত্রে পাবনা শহরে আপনার বেড়ে ওঠা শৈশব কৈশোর। আমাদের মহামান্যের বাড়িও আপনার ঠিক বাড়ির পাশে, তাকে নিয়ে আপনার কী স্মৃতি? তাকে নিয়ে অনেক স্মৃতি আছে। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন। একই সঙ্গে স্বাধীনতার পর এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তার যে ভূমিকা ছিল, বলিষ্ঠ ভূমিকা, সে সময় আমরা দেখেছি। বেশিরভাগ শাহাবুদ্দিন সাহেব রাজনৈতিক কর্মীই ছিলেন, রাজনৈতিক নেতাই ছিলেন, যার কারণে ওনার ভাবনার মধ্যে রাজনৈতিক চিন্তা চেতনাই বেশি কাজ করত। ছাত্রলীগ থেকে যুবলীগ করেছেন, যুবলীগ থেকে আওয়ামী লীগ, তারপরে এক সময়ে তিনি বঙ্গবন্ধুর মৃত্যুর পরে রাজনীতি করেছেন। কিন্তু 82 সনে যখন প্রথম আপনার কী বলে মুন্সেফের চাকরির জন্য ইয়ে করলেন, তখন উনি এই চাকরি পেয়ে উনি এবং ওনার ওয়াইফ দুজনই বিসিএস ক্যাডার হিসাবে দুজনে চাকরি পেলেন, দুজন চাকরিতে ঢুকে গেলেন, একজন বিচার বিভাগে, একজন প্রশাসন বিভাগে। তো শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আসলে একজন ভালো মনের মানুষ, এবং ভালো মনের মানুষই না, তিনি একজন সাহসী সন্তান এবং সাহসী মানুষ হিসাবে আমি মনে করি। অন্যায় করি কখনো প্রশ্রয় দেননি এবং প্রশ্রয় নেননি। আমার সম্পর্কে মামা, আপন মামা নন, কিন্তু মামার বন্ধু হিসাবে মামা ছিলেন। পরবর্তীতে আমার ছোট খালার সঙ্গে বিয়ে হয় হচ্ছে ওনার শ্যালকের, সেই সূত্রে মামা হন। তা আমাকে ভাগ্নের মতো আমাকে অনেক স্নেহ করেন, খুবই ভালোবাসেন। সেই স্নেহ ভালোবাসার পাশাপাশি শাসনও করতেন। ওনার সঙ্গে অনেক স্মৃতিই আছে, যেগুলো অনেক রাজনৈতিক স্মৃতিগুলো সেগুলো নাই বা বলি। ওনার চাকরি জীবনের একটি স্মৃতি আমার ভালো মনে পড়ে, সেটি হলো যে ওনার চাকরি জীবনে আমি কোনো এক সময়ে তাকে আমি একটি ফোন দিয়েছিলাম। ফোন দেবার সময় ফোন দিয়ে উনি তখন গাজীপুর কোর্টের জেলা ও দায়রা জজ নারী শিশু আদালতের জজ ছিলেন। তো ওনাকে তখন ওই কোর্টে একটি আসামি ছিল, যার বাড়ি ছিল পাবনার বনরাইনগর ফরিদপুর নামে একটি উপজেলা আছে, সেই উপজেলার মানুষ সম্পর্কে সেও আমাদের এক ধরনের আত্মীয় হয়। তো সেই জন্য সে এসে আমাকে ধরল ভীষণভাবে, যে এখন ওই জায়গাতে শাহাবুদ্দিন সাহেবের কোর্টে একটা মামলা আছে, ও প্রায় 5-6 মাস যাবৎ হাজতে আছে। তো ওনার জামিনটা একটু করার জন্য যদি ওনাকে বলতেন তাহলে জামিনটা হতো। তখন আমি ফোন দিয়ে, ওই ভদ্রলোকেরই ফোন দিয়ে আমি ফোন দিয়েছি। দেওয়ার পর যখন বলছি, সে এমনভাবে ধমক দিল, বেয়াদব বোকা ছেলে, তুমি ফোনে জামিনের জন্য একটা জেলা জজের সঙ্গে কথা বলো, তোমার সাহস তো কম না। তখন এই কথা শোনার পর আমারও তখন বোধগম্য হলো যে তাই তো, আমি এটা কিছু বললো যে তুই আয়, এসে দেখা কর আমার সঙ্গে। কয় তারিখে আছে কেসের তারিখ বললাম, তখন থেকে সপ্তাহখানেক দেরি ছিল। তখন বললো যে আয়, এসে দেখি, যদি জামিন দেবার মতো যদি থাকে, আমি সুযোগ থাকে আমি দিব, নইলে পরে দিব না, মন খারাপ করার কিছু নাই। আমি গেলাম, সেই গাজীপুরে গেলাম। যাওয়ার পরে উনি তখন কোর্টে আসেননি, পেশকার সাহেবের সঙ্গে দেখা করলাম। দেখা করার পর উনি আমি পরিচয় দিলাম, বলতে বসেন, উনি আসলে আমি আপনাকে জানাচ্ছি। যাই হোক গেলাম, যার পর উনি নথি বের করেই বললেন যে না, এর সামনে জামিন দেওয়া যাবে না, তুই ভুল করছিস, একে জামিন দেওয়া যাবে না। তারপর আমি বললাম, মামা দেখেন 5-6 মাস ধরে আছে ভেতরে, অনেকবার এখানে তার জন্য জামিনের জন্য আবেদন করছে, জামিনটা না হলে খুব কষ্টে আছে। আর ছেলেটি বিবাহিত ছেলে, তার স্ত্রী সন্তান আছে ছোটো একটা, তারাও খুব কষ্টে জীবনযাপন করছে, ইত্যাদি ইত্যাদি। বলার পর বলো যে তুই আমার চাকরি জীবনে কোনো দিন কোনো আবদার করিসনি এবং কখনো কোনো সময় আসিসনি, তো তোর এখানে ইন্টারেস্টটা কী? আমাকে বললো তো তোর ইন্টারেস্টটা কী? আমি তখন আর লজ্জা শরম ত্যাগ করেই বললাম যে মামা, এই যে এখন সবার কাছে মোবাইল, আপনি জানেন পানের দোকানদারেরও মোবাইল আছে, আমার একটা মোবাইল ফোন নাই। তো উনি বলছেন যে আপনি যদি এইটা করাই দিতে পারেন, আপনাকে আমি একটা মোবাইল দেবো। তখন উনি হেসে দিয়ে বলতেছে যে তুই মোবাইলের প্রত্যাশায় আমার কাছে আইছিস, যা তোর কত টাকা দামের মোবাইল দেবে? 10,000 টাকা। তখন চোখ ছানাবড়া করে কয়, মাত্র 10,000 টাকার মোবাইল নেওয়ার জন্য তুই গাজীপুরে আমার কাছে আসিস? জানিস এটা গাজীপুর, এই জাতীয় কেসে তুই হচ্ছে এসে আমার কাছে তদবির করার জন্য আসছিস? আমি জানি না নে বলে টলে। তারপরে এক সময় বললো যে আচ্ছা ঠিক আছে। উনি বলেন যে তুই নিজে মুভ করবি নাকি এখানকার কোনো অ্যাডভোকেট করবি? আমি বললাম যে না, এখানকার যিনি অ্যাডভোকেট আছেন তিনিই করবেন।
তিনি বললেন যে দেখ এই দেখ, একই রকম একই বিষয় নিয়েই সে প্রতিদিন আমার কাছে সে ইয়ে করছে, যে কয়টা ডেট গেছে সবগুলো ডেটে আমার আগেও যিনি ছিলেন তার কাছেও ইয়ে করছে, আমি আসার পরেও 2-3টা ডেট একই মুভ করে, হ্যাঁ আসল পয়েন্টেই যাওয়ার ইয়ে করে নেই। তো উনি বলে দিলেন যে এইভাবে মুভটা করতে বলিস, দেখি কিছু করা যায় কি না। তো যাই হোক, উনি জামিনটা দিয়েছিলেন। আমি এই কথাটা বলার নয় তো বললাম এই কারণেই যে ওনার কারণে আমি প্রথম মোবাইলের মালিক হয়েছিলাম। এটা কিন্তু আমার জন্য একটা বড় স্মৃতি এবং বড় একটা ভালো লাগার কাজ। এই উপকারটুকু আমি তার কাছ থেকে পেয়েছিলাম। আর উনিও অন্যায় করেননি এই কারণে যে 5-6 মাস ওই ছেলেটি হাজতে ছিল, প্রায় তার প্রাপ্তিই হয়ে গেছিল, জামিনের সময়টা তার হয়েই গেছিল। কাকতালীয়ভাবে আপনিও আইনজীবী হিসেবে আইনজীবী হিসাবে তার কাছে আবদার করেছিলাম, তিনি আবদারটা রেখেছিলেন। এরকম মানে কঠিন মনের মানুষ, কড়া মনের মানুষ, আবার দেখেন নরমও হয়। হ্যাঁ, নরম হয়ে আমার মনে হয়েছে যে তার কাছে কোনো দিন কোনো আবদার নিয়ে যায়নি। জানতাম যে তিনি খুব মানে স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, ওনার কাছে কোনো অন্যায় আবদার নিয়ে গেলে পরে উনি রাখবেন না। সেই জন্য ওনার কাছে কোনো সময় আমরা কোনো আবদার নিয়ে যেতাম না। ওই দিন সাহস করে বলছিলাম, উনি সেই আবদারটা রাখছিলেন। যখন আপনারা প্রথম জানলেন যে পাবনার একজন সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন, আপনাদের অনুভূতিটা কেমন ছিল শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে? আমাদের অনুভূতি ছিল অন্যরকম ভালো লাগা। আমরা সবাই উচ্ছ্বসিত এবং আবেগ আপ্লুত ছিলাম। সেই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমার সার্কিট হাউসে যখন উনি আমাদেরকে নিয়ে বসেছিলেন, পাবনার মানুষকে নিয়ে, অনেকেই অনেক কথা বলেছিলেন, পাবনার এটা করতে হবে, ওটা করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, নানান রকম চাহিদার কথা বলেছিলেন। সেদিন আমি তাকে অনুভূতি প্রকাশ করেছিলাম এটাই যে মহামান্য পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আপনি চেয়ারম্যান, সভাপতি। পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন করতে গিয়ে আপনি পাবনার কি করা লাগবে, আপনার নখদর্পণে কী জাতীয় জিনিসগুলো পাবনার মানুষের চাহিদা এবং সেই চাহিদা মোতাবেক আপনি করবেন। কিন্তু আপনি মাথায় রাখবেন, আপনি এখন রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতি শুধু পাবনার নন, আপনি সারা বাংলাদেশের। তো সেই কারণেই আপনার কাছে আমার প্রত্যাশা যে আপনি, এই প্রত্যাশাটা তখন আমার কাজে মানে অনুভূতিতে এসেছিল যে আপনি পাবনার রাষ্ট্রপতি নন, সারা দেশের রাষ্ট্রপতি। আমরা সেই দিন আরও বেশি আনন্দিত, বা আজকে আনন্দিত, আরও বেশি আনন্দিত হব যখন শুনব যে 22তম রাষ্ট্রপতি 21 জনের চেয়েও ভালো এবং 21 জনের চেয়ে ভালো দায়িত্ব পালন করেছেন। সেদিন আরও বেশি ভালো লাগা কাজ করবে। এটাই ছিল সেদিনকার আমার অনুভূতি। এখন তো নাটক বলতে ম্যাক্সিমাম মানুষ, নাটকের মানুষরাই ছুটছে অনেকটা ভিউয়ের পেছনে। আপনার কাছে কি মনে হয়? ভিউ কোনো ব্যাপার না। ভালো ভিউ হয়েছে বিধায় এই নাটকটি ভালো, আমি সে কথা বলবো না, আমি সেটা একমত নয়। এই কারণেই যে মানুষ বিভিন্ন ধরনের ইন্টারেস্টেড, এক একজনের টেস্ট এক এক রকমের, এক একজনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, মানসিকতা অনুযায়ী বিভিন্ন জনের টেস্ট বিভিন্ন রকমের। কিছু শ্রেণী আছে, এক শ্রেণীর মানুষই আছে, ধরেন এখন ভিউ হচ্ছে অনেক ভালো, কিন্তু সেই নাটকটি আপনার কাছে ভালো লাগবে না বা আমার কাছে ভালো লাগবে না, কিন্তু সেই নাটকটি অনেক ভিউ হচ্ছে। আবার আমাদের কাছে শিল্প সাহিত্য নিয়ে বা সমাজ নিয়ে, সামাজিক ক্রাইসিস নিয়ে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে যে সমস্ত নাটকগুলো হচ্ছে, সেই নাটকগুলোর মান ভালো, সেই নাটকের গভীরতা আছে, সংলাপের গভীরতা থেকে শুরু করে নাটকের মেকিং টেকিং দিয়ে সব কিছু ভালো, কিন্তু সেইটার শ্রেণী, দেখার শ্রেণী কম, সেখানে ভিউ কম হয়। আবার ধরেন যে ভাদাম্যা টাদাম্যা জাতীয় যেগুলি করে সেগুলোর ভিউ অনেক হয়। তার মানে কি সেইগুলো ভালো? নিশ্চয়ই না। সেজন্য আমি এই জাতীয় ভিউয়ার্স নিয়ে যারা গর্ব করে, আমি তাদের সঙ্গে একমত নই। একজন নাট্যকর্মী হিসেবে আপনার জীবনের শেষ ইচ্ছে কি? শেষ ইচ্ছে বলতে তো আসলে শিল্পীর তো চাহিদার শেষ নাই, ওই ইকোনমিক্সের ভাষায় বলতে হয় যে মানুষের তো চাহিদার শেষ নাই। তো আমার শেষ ইচ্ছা মানুষের মাঝে যাতে শিল্পী হিসেবে আমি মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারি, এটাই আমার শেষ ইচ্ছা। আপনি একাধারে আইনজীবীও, এই আদালত সামলে নাটকের জন্য সময়টা আপনি কিভাবে মানে সামলান? আদালতে আমি আসি বেশিরভাগ সময়গুলো, আগে হয়তো আমাকে ডিরেক্টরদের মতো করে ডেট চাইতেন। এখন যদি আমি আবদার করি যে শুক্র শনি ধরে আমার ডেটটা নেন, তাহলে আমার জন্য সুবিধা হয়, আমি বৃহস্পতিবারে কোর্ট করে চলে আসলাম। কিন্তু সবসময় সেটা হয় না, অনেক সময় হয়ে যায়। তো আমরা 5-6 জন একটা গ্রুপ করে হচ্ছে প্র্যাকটিস করি। আমার জুনিয়র আছেন 4-5 জন, তারা আমি যখন না থাকি তারা চালিয়ে নেন
এইভাবেই সম্ভব হয়, যেহেতু এটা স্বাধীন পেশা, তো আমি না থাকলেও অসুবিধা হয় না। আর আমার যে সমস্ত কোর্ট, আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত বিভিন্ন বিচারকগণরা আমাকে যথেষ্ট সহানুভূতিশীল দৃষ্টিতেই দেখেন, এবং আমার ডেটগুলো, আমার মামলার ডেটগুলো, আমার কোন কোন তারিখ শুটিং আছে শুক্র শনি বাদে, সেই সমস্ত ডেটগুলো বাদ দিয়ে আমি যদি আবদার করি পেশকার সাহেবের কাছে, তো ওনার বিচারকরাই বলেন যে ওনার ডেটটা ওনার কাছ থেকে শুনে ডেট ফেলো। সেইভাবে ডেট ফেলার কারণে খুব একটা অসুবিধা হয় না। আপনি আইনজীবী, অভিনয় শিল্পী, দুই পেশা থেকে আপনি কি পেয়েছেন? অভিনয় শিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা পেয়েছি। সারা দেশের বাঙালি জাতি, এপার বাংলা ওপার বাংলা বলি, ওপার বাংলা থেকেও অনেক ফোন আসে, অনেক ভক্ত আছেন, সমালোচক আছেন, তারা সমালোচনা করেন। আর আমার দেশের বাঙালি যারা প্রবাসী বাঙালি আছে বিদেশে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, তারাও ফোন দেন। তাদের মধ্য থেকেও তাদের ভালোবাসা এবং তাদের কি বলবো উপদেশ, তাদের সব কিছু মিলিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে ভালোবাসে বলে আমি মনে করি। আর আইনজীবী হিসেবেও আমি আইন পেশায় যতটুকু করার চেষ্টা করেছি, আমি পয়সার মানুষ হই নাই, পয়সার পিছনে ছুটি নাই। এই কারণেই যে মানুষ খুশি হয়ে যেটুকু আমাকে পয়সা দেন তাতেই আমি খুশি থাকি। অনেকের মতো চাপ দিয়ে কোনো মক্কেলের কাছ থেকে কখনো আমি পয়সা নেই না, বিধায় হচ্ছে আমি ওই কী বলে মানুষের ভালোবাসাটুকু আমি পাই। আর আইনজীবী বন্ধুরাও আমাকে অনেক সম্মান করেন, ছোটরা এবং বড়রা আমাকে স্নেহ করেন। বারবার আমি 4 বার ওখানে নির্বাচিত হয়েছি। প্রথম সাংস্কৃতিক সম্পাদক, যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক, তার পরবর্তীতে পরপর 2 বার ট্রেজারার এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভোট করেছিলাম। 4 বারই আমি বিজয়ী হয়েছিলাম আমার আইনজীবী সমিতি থেকে। সেই কারণেই মনে করি যে মানুষের তথা আমার আইনজীবী বিজ্ঞ বন্ধুদেরও আমি ভালোবাসা পাই বলেই আমি মনে করি। এবং পাবনা শহরে এখনও সবাই আমাকে সাংস্কৃতিক কর্মী হিসাবেও, একটা সময়ে সাংস্কৃতিক ঐক্যজোটের আহ্বায়কের দায়িত্বও পালন করেছি সাংস্কৃতিক কর্মী হিসেবে, এবং একজন আইনজীবী হিসেবেই আসলে পাবনার মানুষ আমাকে চিনে। সেই সাথে তার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত। জেলা ছাত্রজীবনে ছাত্রলীগ করেছি। আর এই ছাত্রলীগের সুবাদে ছাত্রলীগের প্যানেল থেকে আমরা সেই সময় রাকসুন নির্বাচনে আমি শহীদ হবিবুর রহমান হল ছাত্র সংসদের আমোদ প্রমোদ বিষয়ক সম্পাদক ও সমাজসেবা সম্পাদক নামে একটি পোস্ট ছিল, সেই সম্পাদকে আমি সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। পরবর্তী সময়ে পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং আটঘরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। এখন বর্তমানে জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্যের দায়িত্বে আছি। শিল্পীর জীবন তো অনেকটা বইয়ের পৃষ্ঠার মতোই, মানে উন্মুক্ত। আপনার জীবনে প্রেম ভালোবাসাটাকে কীভাবে এসেছিল? কীভাবে এসেছিল, হঠাৎ করে কীভাবে এসেছিল সেটাই বলতে পারবো না। একটা সময়ে আমার ছেলের মা, আমার যিনি মানে কি বলবো জীবনসঙ্গী, আমার স্ত্রী, আমি যখন ইউনিভার্সিটির ছাত্র, ও তখন পাবনা ছাত্র, প্রায় পাশাপাশি বাড়ি। ওনার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন পানি উন্নয়ন বোর্ডে, জেলায় জেলায় চাকরি করতেন। হঠাৎ করে একসময় এখানে আসার পর এই মেয়েটা কোন বাড়ির, কোথা থেকে আসলো, তো জানলাম যে অমুক বাড়ির অমুকের মেয়ে। দেখতে শুনতে আমার কাছে ভালো লেগে গেল। তবে একটা সময়ে তাকে আমি আমার ভালো লাগার কথাটি বলি, সেও দেখলাম মেনে নিল। আমি তখন অলরেডি ইউনিভার্সিটির ছাত্র। তো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার কাউকেই ভালো লাগেনি, তাকেই ভালো লেগেছিল, এবং সেই আমার প্রথম ভালোবাসা, সেই আমার শেষ ভালোবাসা। মাঝে কোনো বাধা এসে দাঁড়ায়নি যখন প্রেম? দাঁড়িয়েছিল। বাবা মা প্রথম দিকে নারাজ যে তুমি এখন ছাত্র, এই ভাবনা এখন কেন মাথার মধ্যে ঢুকাচ্ছ। বাবা আমাকে, তার স্বপ্ন ছিল ভালো রাজনৈতিক নেতা হিসাবে আমার ছেলে প্রতিষ্ঠিত হোক। তার পাশাপাশি যেহেতু ল নিয়ে পড়াশোনা করছে, ভালো আইনজীবী হিসাবে সে প্রতিষ্ঠা লাভ করুক। আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে আছে যাতে সে বিপথে না যায়। সেই কারণেই হয়তো সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশি না করে সে হালকাভাবে করুক, পাশাপাশি রাজনীতিটা ভালো করে করুক আর করুক। এই জন্য সে অত তাড়াতাড়ি ওই সময় ছাত্র জীবনেই বিয়ে করে ফেলবো। আমি তো অনার্স পাশ করার পর মাস্টার্স LLM শেষ না করার আগেই বিয়ে করে ফেলি। এতে একটু বাবা মায়ের একটু দ্বিমত ছিল এই কারণে, কিন্তু ওই মেয়েকে বিয়ে করতে পারবে না এজন্য হচ্ছে দ্বিমত ছিল না। রমিজের আয়না করার পরে আপনার টেলিভিশন পর্দায় মানুষ বোধহয় একটু বেশি চিনল। টিভিতে প্রচারিত যুগলবন্দি নাটক করেছি,
আরও বেশ কিছু ধারাবাহিকও ছিল, কিন্তু রমিজের আয়নাটা বেশি ছিল, মানে মানুষের মধ্যে সাড়া জাগিয়েছিল বেশি, এটা আপনি ঠিকই বলেছেন। তারপরে মামুনুর রশিদের দিনেও সবুজ অপেরা করেছি, আব্দুল হান্নান সাহেবের আছে বলেই করেছি, রুলিন রহমানের করছি, সকাল আহমেদের করছি, মানে সাইদুল আলম টুটুল ভাইয়ের নাটক করেছি, আবু সাইদেরও অনেকগুলো নাটক করেছি। ছবির মধ্যে আপনার কীর্তনখোলা আবু সাইদের, যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি, তারপরে তানভীর মোকাম্মেলের জীবন ঢুলি, আর রিসেন্টলি যেটা করেছি সেটা হচ্ছে আপনার বঙ্গবন্ধুর উপর যে কটা হয়েছে তার মধ্যে 3টিতে অভিনয় করেছি, চিরঞ্জীব মুজিব এবং অগাস্ট 1975 এই ছবিতেও কাজ করেছি। এভাবে নাটক, আপনার প্রশ্নের জবাব ওইটাই যে রমিজের আয়না নাটকটি মানুষের কাছে পরিচিতিটা আমার বেশি আনছে, এটা ঠিক। শিহাব শাহিনের নির্দেশনায় নাটক, শিহাব শাহিনের নির্দেশনায় অনেকগুলো নাটক করেছি, মামুলি একটা মানুষ, তারপর ইট কাঠের খাঁচা, এগুলো সব ধারাবাহিক নাটক। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকের জন্য আমি বলবো যে যারা এনটিভির সঙ্গে জড়িত এবং এনটিভির দর্শক হিসাবে দেখেন, আপনারা এনটিভি একটি ভালো চ্যানেল নিঃসন্দেহে, এবং এনটিভির রুচি কিছু কিছু আপনার চ্যানেলের চেয়ে অনেক উন্নত মানের রুচিসম্পন্ন অনুষ্ঠান ওরা করে থাকেন। বিশেষ করে ওনাদের সংবাদটা আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য সবগুলো অনুষ্ঠান আপনারা এনটিভির দেখবেন। এনটিভির দর্শকের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা বাংলা নাটক দেখুন, বাঙালিদের দর্শক হন, বাংলা দর্শক হন। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন গুণী অভিনয় শিল্পী আব্দুল হান্নান শেলীর কথা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।